Good afternoon, dear listener. Uh, Backbone of Bangladesh has been broken down by misuse of political power and corruption. বাংলাদেশের মেরুদণ্ড দুর্নীতি এবং অপরাজনীতির কারণে ধ্বংস হয়ে গিয়েছে। ৫৪ বছর অতিক্রম হওয়ার পরেও কেন এই দেশের মানুষ তার অধিকার পাচ্ছে না? একটি দেশ সাধারণত স্বাধীন হওয়ার মূল লক্ষ্য থাকে নাগরিক অধিকার পাওয়া, মৌলিক অধিকার, নাগরিক অধিকার পাওয়া। বাংলাদেশের মানুষ এখনো মৌলিক অধিকার থেকে অনেক মানুষ বঞ্চিত, এখনো অনেক মানুষ তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত। এর মূল কারণ হচ্ছে অপরাজনীতি এবং দুর্নীতি। বিশ্বের সবচাইতে শীর্ষস্থানীয় দুর্নীতিগ্রস্ত দেশের মধ্যে বাংলাদেশের তালিকা রয়েছে। কখনো কখনো বাংলাদেশ দুর্নীতির মধ্যে শীর্ষস্থানীয় প্রথম স্থান অধিকার করে, কখনো কখনো দ্বিতীয় স্থান, কখনো কখনো তৃতীয় স্থান, এভাবে দুর্নীতির শীর্ষস্থানের তালিকায় বাংলাদেশের নাম থাকে, যার ফলে বাংলাদেশ ৫৪ বছর অতিক্রম হওয়ার পরেও এগিয়ে যাচ্ছে না। বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে গিয়েছে এবং দুর্নীতিবাজরা এখানে এত শক্তিশালী হয়েছে, যাদেরকে ধ্বংস করা, যাদেরকে নির্মূল করা অত্যন্ত কঠিন কাজ, অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ। এখন মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হয়ে একসময় মানুষ রাজনীতি ভালোবাসত না, রাজনীতি করতে তাদেরকে অনেক মানুষের আগ্রহ ছিল না। এখন মানুষের মধ্যে রাজনীতির প্রতি ইন্টারেস্টেড জেগেছে, কারণ হলো মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হতে হতে তারা হতাশ। শিক্ষিত মানুষরা রাজনীতি করতে আগ্রহ ছিল না, কিন্তু যখন শিক্ষিতরা তার অধিকার থেকে বঞ্চিত, তার মধ্যে রাজনীতিতে আগ্রহ, ইন্টারেস্টেড জেগেছে। এই দেশের শিক্ষিত মানুষরা শিক্ষা অর্জন করার পরে তারা যখন চাকরির জন্য আবেদন করে, তাদেরকে ইন্টারভিউ তো ডাকা হয় না। ইন্টারভিউ ডাকা হওয়ার পরেও তাদের 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 মেধাভিত্তিক তাদেরকে নিয়োগ দেওয়া হয় না। দেখা যায় যার রাজনৈতিক পরিচয় থাকে, যে ঘুষ দিতে পারে, তার যোগ্যতা না থাকা সত্ত্বেও তারা চাকরি পেয়েছে, যার ফলে মানুষ শিক্ষিতরা, মেধাবীরা হতাশ হয়ে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। বাংলাদেশকে উন্নত করার জন্য, বাংলাদেশ একটি উন্নয়নশীল বা উন্নয়ন সম্ভবপর একটি দেশ। এখানে রয়েছে প্রচুর জনশক্তি, এখানে রয়েছে ভৌগোলিকভাবে বাংলাদেশ অন্য দেশ থেকে অনেক উন্নত। কিন্তু আমাদের এই জনশক্তিকে এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল, জনগণকে এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক নেতা যারা ক্ষমতায় ছিল, তারা কখনো ভাবেনি জনগণকে কীভাবে জনশক্তিতে রূপান্তর করা যায়, কীভাবে আমাদের শ্রমিকদেরকে বহির্বিশ্বে সম্মানের সাথে, দক্ষতার সাথে পাঠানো যায়, কীভাবে আমরা ফরেন রেমিটেন্স ইনকাম করতে পারি সম্মানের সাথে। এখনও মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যের দেশের মধ্যে অদক্ষ বাংলাদেশিরা গিয়ে নিম্ন শ্রেণীর কাজে নিয়োজিত। অন্য দেশ থেকে যে শ্রমিকরা যায়, তাদের টাকা খরচ হয় না, কম টাকা যায়। আমি মালয়েশিয়ায় গেছিলাম 2-3 মাস আগে। মালয়েশিয়ার ফরেন সেক্টরের সাথে আমি দেখা করেছিলাম, তাদের সাথে আমার কথা হয়েছে। তারা বলল, বাংলাদেশ সরকারের সাথে আমাদের যে চুক্তি ছিল অল্প টাকায় দক্ষ প্রশিক্ষক, দক্ষ লোক পাঠানোর জন্য, সেটা আমরা পাচ্ছি না। এখানকার এজেন্সিগুলা, দালালগুলা প্রচুর টাকা নেই, অদক্ষ শ্রমিক পাঠাচ্ছে, যেখানে আমাদের এই সমবাজারে তাদের কোনো কন্ট্রিবিউশন নেই। সো আমরা তাদের এই ভিসাটা বন্ধ করতে বাধ্য হয়েছি। সেম ওয়েতে বাংলাদেশের বিশ্বের বিভিন্ন দেশে যেখানে বিদেশ থেকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির শ্রমিক নেই, সেক্ষেত্রে বাংলাদেশের থেকে শ্রমিক নেওয়ার আগ্রহ অনেক দেশের কম। কারণ বাংলাদেশের এই শ্রমবাজারটা একটা সিন্ডিকেটের মধ্যে নিয়ে যাওয়ার কারণে, সিন্ডিকেট নিয়ন্ত্রণ করার কারণে দক্ষ শ্রমিকটা বিদেশে পাঠানো যাচ্ছে না। এই মুহূর্তে সরকারের উচিত সিন্ডিকেট ধ্বংস করে
বাংলাদেশের মানুষকে দক্ষ প্রশিক্ষণ দিয়ে যেই ক্যাটাগরিজ অফ জবগুলা ওয়ার্ল্ডে ডিমান্ডেড, ওই প্রশিক্ষণ দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে চুক্তি করা, যাতে অল্প বেতনে অল্প টাকায় বা বিনা টাকায় মানুষ বিভিন্ন দেশের চাকরির সন্ধানে যেতে পারে। ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILOর মতে, যদি কোনো দেশের কোম্পানি বা দেশ অন্য দেশ থেকে শ্রমিক নেই, তার নিয়ম হলো সেক্ষেত্রে যেই কোম্পানি নিবে সেই কোম্পানির সমস্ত স্পন্সর তার বহন করা। সেক্ষেত্রে একজন শ্রমিকের কোনো অর্থ লাগার কথা না, কিন্তু আমরা সেটা পাচ্ছি না আমাদের দালালের কারণে, আমাদের এজেন্সিগুলোর কারণে। সরকার এখানে কোনো কাজ না করার কারণে আমরা আমাদের শ্রমিকরা বিনা বেতনে বিনা টাকায় দক্ষ শ্রমিক বিদেশে পাঠাতে পারছি না। সেক্ষেত্রে আমাদের স্টেপ নেওয়া দরকার। সেকেন্ডলি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড না হওয়ার কারণে আমাদের শিক্ষিত লোকরা আমাদের সার্টিফিকেট দিয়ে ওয়ার্ল্ডের অন্য দেশে গিয়ে তেমন একটা ভালো সুবিধা করতে পারে না। যেক্ষেত্রে আমাদের যেটা করা উচিত, আমাদের শিক্ষাকে কারিগরি বেসকে বেশি প্রাধান্য দিয়ে বাংলাদেশের যতগুলো স্কুল কলেজ আছে, এই স্কুল কলেজগুলার তেমন ভূমিকা নেই। যদি এইখানে এই স্কুল কলেজগুলোতে বাধ্যতামূলক কারিগরি শিক্ষা সেক্টর খোলা হয়, যেখান থেকে মানুষ কারিগরি শিক্ষা শিখে দেশে এবং বিদেশে কর্মসংস্থান ম্যানেজ করতে পারবে, তাহলেই এই শিক্ষাটা মানুষের জন্য, দেশের জন্য, জাতির জন্য, সবার জন্য উপকৃত হবে, যেটা আমাদের সরকারের করা উচিত। থার্ডলি, বাংলাদেশের মানুষরা চিকিৎসা পাচ্ছে না, চিকিৎসা না পেয়ে বহির্বিশ্বে যেতে হচ্ছে। এইখানে চিকিৎসা সেবায় যে দুর্নীতি রয়েছে সেটা নির্মূল করা নাম্বার 1। নাম্বার 2, চিকিৎসক সংকট নিরসন করার জন্য প্রতিটা জেলা উপজেলায় মেডিকেল কলেজ স্থাপন করা। এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষ স্বাস্থ্য সচেতন না হওয়ার কারণে বাংলাদেশের শিক্ষা কারিকুলামে সাধারণ স্বাস্থ্য নিয়ে কোনো চ্যাপ্টার না থাকার কারণে মানুষ স্বাস্থ্য নিয়ে সচেতন না, যার ফলে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। প্রথমত, জেনারেল শিক্ষার সাথে সাধারণ শিক্ষার সাথে বেসিক মেডিকেল সায়েন্স এডুকেশন ইনক্লুড করা। অ্যান্ড সেকেন্ডলি, চিকিৎসক সংকট নিরসন করার জন্য বাংলাদেশের সব স্তরে, সব জায়গায় মেডিকেল কলেজ, মেডিকেল স্কুল, মেডিকেল ইউনিভার্সিটি স্থাপন করা, যাতে চিকিৎসক সংকট নিরসন হয়। অপরাজনীতি বন্ধ করার জন্য রাজনীতিতে একটি সংস্কার আনা দরকার। যারা রাজনীতিবিদ যারা আছে, এদের যারা নেতা কর্মী নিয়োগ দেওয়ার সিস্টেম, সেটাকে অবশ্যই দেশপ্রেমিক, শিক্ষিত দেশপ্রেমিক এবং নির্লোভ যাদের লোভ নেই, এই ধরনের ব্যক্তিকে প্রাধান্য দেওয়া। লোভী এবং রাজনীতি করে ব্যবসা করার মানসিকতা মানুষ এবং যারা লোভী আছে, অসৎ মানুষ, এদেরকে প্রাধান্য না দেওয়া।